৪৫ বছর পরেও ২৫ মার্চের কাল রাত গুমরে কাদায় মা মাটির সন্তানদের। সমস্ত নেতৃবৃন্দরা এইভাবেই থাকতো। তারা কতজনকে মেরেছে, কারণ লাশ তো এখানে খুব বেশি পড়ে ছিল না, লাশ তারা পুড়িয়ে দিয়েছে, নিয়ে গেছে। এইভাবে সারাটা জীবনই তো আমাদের বয়ে নিতে হয়েছে। রাতের অন্ধকারে গণহত্যা চলেছে নির্বিচারে, ছিল হিংস্রতা আর নৃশংসতা। 15 জন বাইক বিভিন্ন জায়গায় যে লাশগুলা মারতে রাত্রে এগুলো টান এই জায়গাটার মধ্যে নিয়ে আসছে আইনা ব্রাশ করছে। জাতির শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি সজল দাস। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সফলতার সাথে ৬ বছর পার করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নানা বাধা মোকাবেলা করতে হয়েছে শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচারে, বলছে প্রসিকিউশন ও তদন্ত সংস্থা। স্বাধীনতার পর দেশের জনসংখ্যা দ্বিগুণের বেশি বাড়লেও কমেছে রেলপথ। পরিকল্পনার অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। হাতে নেওয়া হয়েছে নতুন প্রকল্প, জানালেন মন্ত্রী। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নতুন বেতন গ্রেডকে স্বাগত জানালেন শিক্ষক নেতারা। আন্দোলনের অবসান হওয়ার আশা, শিক্ষার মানোন্নয়নের পরামর্শ বিশ্লেষকদের। ব্রাসেলস হামলায় অল্পের জন্য রক্ষা পেল 3 বাংলাদেশি পরিবার। সেদিনের দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে ফেরে তাদের। পশ্চিমা দেশগুলোতে আরও হামলার আশঙ্কা। এবং বোলিং অ্যাকশন সূত্রে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অঙ্গীকার তাসকিনের। পাশে থেকে সমর্থন দেয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা। পঁচিশে মার্চ রাত অপারেশন সার্চলাইট নামে রক্তস্নাত সেই ইতিহাসের সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাধীনতার সব সংগ্রামের নেতৃত্ব দেয়া এ শিক্ষা প্রতিষ্ঠান এমন দীর্ঘ কাল রাতের আর কখনো মুখোমুখি হয়নি। এখনকার সার্জেন্ট জহুরুল হক হল, তৎকালীন ইকবাল হল, জগন্নাথ হল, শিক্ষক কোয়ার্টার, কর্মচারীদের বাসস্থানে রাতভর চলে গণহত্যা। ওই রাতে যারা বেঁচে গেছেন তাদের হৃদয়ে রক্তক্ষরণ আর শ্রদ্ধার চোখে আবারও ফিরে দেখব ৭১-এর ২৫শে মার্চকে। প্রতিবেদন শাতিলা শারমিনের, ছবি তুলেছেন শামসুল হক প্রিন্স। আক্রমণ ছিল অতর্কিত, পরিকল্পিত। এই ষড়যন্ত্র জুড়ে ছিল হিংস্রতা আর নৃশংসতা। অন্ধকারে তল্লাশি চালানো হয়েছে প্রতিটি কক্ষে। প্রয়োজন নেই পরিচয়ের, তারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মচারী। গণহত্যা চলেছে নির্বিচারে। সেই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল তখন তৎকালীন ইকবাল হল, এবং সমস্ত নেতৃবৃন্দরা এইভাবেই থাকতো। তারা কতজনকে মেরেছে, কারণ লাশ তো এখানে খুব বেশি পড়ে ছিল না, লাশ তারা পুড়িয়ে দিয়েছে, নিয়ে গেছে। অধিকার আদায় আর মুক্তির আন্দোলনে সক্রিয় শিক্ষকদের ওই রাতেই হত্যা করা হয় তাদের পরিবারের সামনে। বিকট আওয়াজ শুনি, 8টা গুলির আওয়াজ। আমরা দৌড়িয়ে সামনে গিয়ে দেখি যে বাবা ওখানে পড়ে আছে। সোলজাররা তখন চলে গেছে। ফ্ল্যাটের অন্যান্যরা তখন নেমে এসে বাবাকে তুলে আমাদের ঘরেই নিয়ে গেল। সেই মনিরুজ্জামানরা তখনও ওখানে পড়েছিল। হলটা যে হিন্দু ছাত্রদের, শুধু ছাত্র না, পাখির মতো গুলি করে মারা হয়েছে কর্মচারীদেরও। তাগড়া তাগড়া দেখে 15 জন বাইক করে লাইন করাইছে, লাইন করে আবার নিয়ে গেছে বিভিন্ন জায়গায় যে লাশগুলা মারতে রাত্রে এগুলো টানছে আইনা এই জায়গাটার মধ্যে নিয়ে আসছে আইনা ব্রাশ করছে। ৪৫ বছর পরেও মাটিমার সন্তানের লাশের হিসেব আর ঘটনার বিবরণ এখনো গুমরে কাঁদে এখানে। আমার মাকে দেখেছি রাত ভরে কাঁদতে। তো এইভাবে সারাটা জীবনই তো আমাদের বয়ে নিতে হয়েছে, মাকেও তাই। এসব ভবনের দেয়াল আর প্রাঙ্গণ জুড়ে শহীদদের জানা অজানা ইতিহাস। মধ্যরাত থেকে শুরু হয়েছিল গণহত্যা, ধ্বংসযজ্ঞ আর নির্মমতার এক বিভৎস অধ্যায়। বাঙালি জাতির জীবনে নেমে আসা সেই কালো রাত্রিও একসময় ভোর হয়েছিল। আর এই ভোরের আলোই 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এনে দিয়েছিল স্বাধীনতা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
মহান স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছে পুরো জাতি। পরাধীনতা শৃঙ্খল ভাঙতে যারা জীবন উৎসর্গ করতে কুণ্ঠাবোধ করেননি, ছিনিয়ে এনেছেন লাল সবুজের মানচিত্র। পুরো জাতি সেই শহীদদের সম্মান জানাবে। সারা দেশ মেতে উঠবে স্বাধীনতার উৎসবে। তার কেন্দ্রবিন্দু হবে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। আর তাই সাভারের জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের সৌন্দর্য বর্ধনের কাজ। সুশৃঙ্খলভাবে পুরো আয়োজন শেষ করতে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। 26শে মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামরিক কর্মকর্তা, বিদেশি কূটনীতিক সহ শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। দর্শক, এই মুহূর্তে সাভার স্মৃতিসৌধে আছেন সহকর্মী তারিকুল ইসলাম আশিক। আমরা প্রস্তুতির সর্বশেষ খবর জানতে চলে যাব তার কাছে। আশিক। পারমিতা, আপনাকে ধন্যবাদ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ সম্পূর্ণভাবেই প্রস্তুত আমরা বলতে পারি। সকাল থেকেই আমরা যেমনটি দেখেছি, পরিচ্ছন্নতা কর্মীরা তাদের যে সর্বোচ্চ চেষ্টা দিয়ে রোদের মধ্যে তাদের যে সর্বশেষ প্রস্তুতি সেটুকু সম্পন্ন করেছেন। এর মধ্যে আমরা নিরাপত্তার বিষয়টা যদি বলতে চাই দর্শকদের, তাহলে আমরা বলবো যে এই যে পুরো স্মৃতিসৌধ এলাকা থেকে শুরু করে এই যে পুরো যে প্রাঙ্গণ রয়েছে বা আশেপাশের এলাকা, এই সমগ্র স্মৃতিসৌধ প্রাঙ্গণ কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং এই যে সিসিটিভির আওতাভুক্ত করা হয়েছে এবং এই যে নিরাপত্তা কর্মীরা সার্বক্ষণিক এখানে পর্যবেক্ষণ করছেন, নিরাপত্তার বিষয়গুলো তদারকি করছেন। এবং আমরা সকাল থেকেই যেমনটি দেখেছি যে এখানে যে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা তাদের যে রং তুলি বা ঝাড়ু দেওয়ার যে কাজ সেটুকু সর্বোচ্চভাবে বা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তারা শেষ করেছেন এরই মধ্যে। এবং আগেই আমরা বলেছি এবং দর্শকদের আরেকটু জানিয়ে রাখি যে এই উপলক্ষে গত 20শে মার্চ থেকে এখানে জনসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। তারপরে 23শে মার্চ থেকে এখানে সম্পূর্ণভাবে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল ভোরে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এটা বা আমন্ত্রিত অতিথিরা তারা যখন পরিদর্শন করবেন, তার পরিদর্শন শেষ হলে এখানে জনসাধারণ আসবেন তাদের শ্রদ্ধা জানাতে। এবং এই যে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণকে কিন্তু একটা চমৎকার রূপে এখানে রূপ দেওয়া হয়েছে। এখানে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণটাকেই কিন্তু দেশি বিদেশি বিভিন্ন ফুলে সাজিয়ে ফেলা হয়েছে। তো এই যে প্রস্তুতির সর্বশেষ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পারমিতা। আশিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে যে সাভারের স্মৃতিসৌধে কালকের জন্য যে প্রস্তুতি তার সর্বশেষ পরিস্থিতি তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। 6 বছর পূর্ণ করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই 6 বছরে শীর্ষ যুদ্ধাপরাধীর বিচার শেষ হওয়ায় জনগণের শতভাগ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে মনে করেন ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা। যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতের বিচার না হওয়া পর্যন্ত এর কার্যকারিতা থাকবে বলেও মনে করেন তারা। আফজাল হোসেনের রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধের সময় এদেশীয় মানবতাবিরোধীদের বিচারে 2010 সালের 25শে মার্চ গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিশেষ আইনে গঠিত এই ট্রাইব্যুনাল এখন পর্যন্ত 22 মামলায় 18 জনের ফাঁসির রায় ঘোষণা করেছে, যদিও মামলা নিষ্পত্তি হয়েছে 27 জনের। ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির দণ্ড বহাল থাকায় এরই মধ্যে শীর্ষ যুদ্ধাপরাধী কাদের মোল্লা, কামারুজ্জামান মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডও কার্যকর করা হয়েছে। আর জামায়াতের আমির নিজামী ও আলবদর নেতা মীর কাশেম আলীর ফাঁসির দণ্ড সুপ্রিম কোর্ট বহাল রাখার পর এখন অপেক্ষা শুধু রিভিউয়ের দিকে। এর মধ্য দিয়েই ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা বলছেন, যে উদ্দেশ্যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল 6 বছরে তার শতভাগ আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে। জাতি যে প্রত্যাশা নিয়ে এই ট্রাইব্যুনালে আমাদের প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল, আমরা বলতে চাই সে আশা পূরণে আমরা ব্যর্থ হইনি, আমরা আশা পূরণে সক্ষম হয়েছি। ট্রায়াল স্টেজে আমরা 24টাতে আমরা রায় পেয়েছি এবং সবচেয়ে আপনি সফলতার কথা বলতে চান, বাংলাদেশ পৃথিবীর কোনো ইতিহাসে আছে কিনা শতভাগ মামলায় আসামি পক্ষ সাজা পেয়েছে, এটা কোনো ইতিহাসে আছে বলে আমি জানি না, আমার মনে হয়।
তারা মনে করেন যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতের বিচার এবং স্থানীয় পর্যায়ের রাজাকারদের বিচার যতদিন শেষ না হবে ততদিন এই ট্রাইব্যুনাল থাকবে। দ্বিতীয় মহাযুদ্ধের পরে সংস্থার বিচার কিন্তু নূরেমবার্গ ট্রাইব্যুনালে প্রথমেই করা হয়েছিল 7টি অর্গানাইজেশনের বিরুদ্ধে, এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। সেটা কেন হবে না? জামায়াতে ইসলামকে অপরাধমূলক সংগঠন হিসেবে গণ্য করা হয়েছে, এবং শুধু তাই না, এই কথাটাও বলা হয়েছে যে স্বাধীনতোত্তর কালেও তারা এখনো পর্যন্ত যে কার্যক্রমগুলো চালাচ্ছে এগুলো 71-এর মতোই একই ধারায়। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বলছে এখনো 624 জন রাজাকারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের হাতে, যাদের পর্যায়ক্রমে বিচারের আওতায় আনা হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 1971 সালে স্বাধীন বাংলাদেশের রেলপথ ছিল 3000 কিলোমিটারেরও বেশি। সে সময় দেশের জনসংখ্যা ছিল মাত্র 7.5 কোটি, যা এখন 16 কোটি ছাড়িয়েছে। অথচ জনসংখ্যার বিবেচনায় বাড়েনি রেলপথ। এজন্য বিশেষজ্ঞরা দুষছেন অর্থ আর পরিকল্পনার অভাবকে। রেলপথ বাড়াতে সরকার ইতোমধ্যেই প্রায় অর্ধশত প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। রেল নিয়ে মাহমুদ রাকিবের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। ছবি তুলেছেন বাবুল হোসেন। জাপান সহ উন্নত বিশ্বে রেলে চড়ে যাত্রীরা যখন ঘন্টায় 400 থেকে 500 কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন, তখন দেশের এই ট্রেনটি ঘন্টায় কতটুকু যেতে পারে তা এ চিত্রই বলে দিচ্ছে। সরকারি তথ্য মতে দেশে রেলের গতি ঘন্টায় সর্বোচ্চ 95 কিলোমিটার বলা হলেও একাধিক রেল লাইন ঘুরে দেখা গেছে তা শুধু কাগজে কলমে। যাত্রীদের দাবি, স্বাধীনতার পর দেশের সড়ক, নৌ ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থা কিছুটা উন্নতি করলেও রেলের গতি রয়ে গেছে সেই ব্রিটিশ আমলেই। বাড়েনি রেল পথও। স্বাধীনের পরে নতুন দিন আর রেল করছিল, ওইগুলিও বন্ধ হয়ে গেছে। ফরিদপুর থেকে বরিশাল আগে যেত, সেটা বন্ধ হয়ে গেছে। সবগুলো থানাতে না হইলেও সবগুলো ডিস্ট্রিক্টে অ্যাটলিস্ট রেলপথ থাকা প্রয়োজন। তাহলে আমরা খুব সহজে এটার মাধ্যমে যাতায়াত করতে পারি, আমরা সময় বাঁচাতে পারি। সেই সাথে আমাদের অর্থনৈতিক জিনিসটাও জড়িত। গতিতে মনে করেন চলছে ওই আগের গাড়ি চলছে, গাড়ি যাত্রা বাড়ি। সিলেট থেকে আসলাম 240 কিলোমিটার রাস্তা, আমার 8 ঘন্টা সময় লাগলো। তার মানে প্রতি ঘন্টায় আমি 30 কিলোমিটার গতিতে আসছি। বাংলাদেশ রেলওয়ের তথ্য মতে বর্তমানে দেশে মোট রেলপথের পরিমাণ 2877 কিলোমিটার। তবে দেশব্যাপী রেলপথ বাড়াতে 20 বছর মেয়াদী প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। বিশ্লেষকদের মতে রেলপথ ও এর গতি বাড়াতে প্রয়োজনে এ খাতকে বেসরকারীকরণ করা উচিত। রেল মন্ত্রণালয়কে আরো এফিশিয়েন্ট হতে হবে। প্রত্যেকটা প্রজেক্ট নিতে গেলে সেই প্রজেক্টের বুঝতে হবে যে প্রজেক্টটা কতদিনে আমি এটাকে তুলে নিয়ে আসতে পারি। 47টি প্রকল্প নিয়েছি, এর মাঝে 35টি চলমান, বাকিগুলি শেষ হয়ে গিয়েছে। এই জিনিসগুলোকে প্রাইভেট সেক্টরে ছেড়ে দেওয়া, আমরা বলি অপারেশনটা আসলেও ছেড়ে দেওয়া দরকার। পদ্মা ব্রিজ যখন শেষ হবে, আমাদের লক্ষ্য যাতে ব্রিজে যখন গাড়ি ঘোড়া চলবে তখনও যাতে একসাথে আমরা ট্রেন চালাতে পারি। চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের সাথে G2G ভিত্তিতে আমরা অনেক দূরে গিয়ে গিয়েছি। গতি করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেদিকেও আমরা খুব দুর্বল। সমগ্র বাংলাদেশের রেললাইন যখন ডাবল লাইন ডুল গেজ হয়ে যাবে তখন গতিও আমাদের আরো বেশি করে হবে ইনশাল্লাহ। স্বাধীনতা অর্জনের 45 বছরে দেশের রেলপথ 1 ইঞ্চিও বাড়েনি, বরং কমেছে। সেখানে সড়কপথ 600 কিলোমিটার থেকে বেড়ে দাঁড়িয়েছে 60,000 কিলোমিটারে। অথচ উন্নত বিশ্বে এখন যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো রেলপথ। তাই দেশের সামগ্রিক টেকসই উন্নয়নে এখনই নতুন নতুন রেলপথ তৈরির কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নতুন বেতন গ্রেডকে স্বাগত জানিয়েছেন শিক্ষক নেতারা। এতে নতুন বেতন কাঠামোর দাবিতে চলমান আন্দোলনের অবসান ঘটবে বলে মনে করছেন তারা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বলেও মনে করেন তারা। শিক্ষাবিদরা এ ধরনের ঘোষণাকে ইতিবাচকভাবে দেখলেও শিক্ষার মানোন্নয়নে সরকার এবং শিক্ষকদের আরও মনোযোগী হওয়ার পরামর্শ তাদের। বিস্তারিত তানিম মেহেদির রিপোর্টে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদমর্যাদা, বৈষম্য দূরীকরণ সহ 4 দফা দাবিতে গত বছরের ডিসেম্বর মাসে আন্দোলনের নামে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। দাবি আদায়ের জন্য 37টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি জানুয়ারিতে টানা কর্মবিরতিও পালন করে। প্রধানমন্ত্রীর সঙ্গে সমিতির নেতাদের বৈঠকের পর শিক্ষকরা মাঠের আন্দোলন থেকে সরে আসলেও বৈষম্য নিরসনে সরকারের সঙ্গে আন্দোলন চালিয়ে যান। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার বেতন বৈষম্য দূরীকরণ মন্ত্রিসভা কমিটির সঙ্গে শিক্ষকদের বৈঠকে অর্থমন্ত্রী নতুন গ্রেডের ঘোষণা দেন।
সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শিক্ষক নেতারা বলছেন এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরো বাড়বে। এর মধ্যে দিয়ে শিক্ষকদের দাবি দেওয়াগুলোর একটা বড় ধরনের সমাধান হয়েছে। এই শিক্ষা আন্দোলন, শিক্ষাঙ্গনের ফ্যাসিলিটিস বাড়ানো এবং শিক্ষকদের মর্যাদা, শিক্ষকদের বেতন ভাতা, ছাত্রদের সুযোগ সুবিধা, এইসব একটি চলমান প্রক্রিয়া। রাষ্ট্রের অর্থনৈতিক যে সমৃদ্ধি, তার সাথে সাথে কিন্তু এই সবগুলোর ধীরে গতিতে সমাধান হবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সরকারের এই ঘোষণাকে ইতিবাচকভাবে দেখলেও এটাকে রাজনৈতিক কৌশল বলে মনে করেন এই শিক্ষাবিদ। অনেক আন্দোলন সংগ্রাম করবার পরে সরকার একটি সিদ্ধান্তে এসেছে, যাকে আমি বলবো যে বিলম্বিত বোধোদয়। এটা এক ধরনের রাজনৈতিক অবস্থান আমি মনে করি আর কি, ট্রেড ইউনিয়নিজম। কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে ট্রেড ইউনিয়নিজম কার্যকর হওয়া উচিত নয়। সিদ্ধান্ত বাস্তবায়ন হলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আরো আগ্রহী হবেন বলে অভিমত তার। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে রাজধানীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, আন্দোলনের হুঁশিয়ারি। ব্রাসেলস আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার ঘটনায় মৃত্যুর হাত থেকে ভাগ্যগুণে বেঁচে গেলেন বাংলাদেশি 3 পরিবারের 13 সদস্য। ওই দিন কাতার ও ইত্তেহাদ এয়ারওয়েজের 2টি ফ্লাইটে এই 3 পরিবারের সদস্যরা বাংলাদেশে যাচ্ছিলেন। তারা চোখের সামনে মারা যেতে দেখেছেন অনেককে। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার কাহিনী তারা তুলে ধরেছেন সময় টেলিভিশনের কাছে। ব্রাসেলস থেকে লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দুঃসহ বিভীষিকাময় স্মৃতি থেকে পালানোর যেন কোনো উপায় নেই এই পরিবারের মানুষগুলোর। বেলজিয়ামের আন্তর্জাতিক বিমানবন্দরে গত মঙ্গলবার বোমা হামলার ঘটনাস্থলে ছিলেন ব্রাসেলসের ব্যবসায়ী গাজীপুরের তাজু। তাকে বিদায় জানাতে বিমানবন্দরে যান তার স্ত্রী, 2 মেয়ে ও বড় মেয়ের স্বামী। লাগেজ চেক ইন করেই পুরো পরিবারের সদস্যরা ক্যাফেতে বসেছিলেন। ঠিক সে সময়ে বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। ক্যাফেতে যে ব্যক্তি তাদের কফি পরিবেশন করছিলেন, বোমা হামলায় তারও মৃত্যু দেখেছেন চোখের সামনে। গুলির ভয়ে অনেকক্ষণ শুয়েছিলেন মেঝেতে। সেদিন বিমানবন্দরের 3 পরিবারের অন্তত 13 বাংলাদেশি বেঁচে গেছেন ভাগ্যগুণে। কিছু বুঝে ওঠার আগেই বুঝতেও পারতেছিলাম না কি হইতেছে। দাঁড়ায় গেলাম, কেউ বসে গেলাম, দেখলাম যে ওই পাশের থেকে একটা ডেড বডি ছিটে এসে পড়লো। ভাঙা চূড়া সব চুরমার হয়ে আসতেছে ভেঙে। আশা ছেড়েই দিলাম, বাঁচবো কি বাঁচবো না, কি অবস্থায় আর ভাষায় প্রকাশ করার মতো না। অনেকে আহত হয়েছে, অনেকে মারা গেছে। এর মধ্যে তো আমরাও হয়তো আহত হতে পারতাম, আমরাও মারা যেতে পারতাম। আমরা একটা ইনসিকিউর ছিলাম যে কোথায় দাঁড়াবো, এখানে হচ্ছে বোমা ব্লাস্ট হবে না। হামলার এই ঘটনায় এখনো থমকে আছে ব্রাসেলস। ঘরে বসে টিভিতে সেসব খবরই দেখছেন সবাই। শারীরিকভাবে অক্ষত থাকলেও মনের দিক দিয়ে মুষ্টে পড়েছেন তাজুর পরিবারের সদস্যরা। লোক আমাদেরকে সার্ভ করে তার আগে মাত্র করলো স্যার, ওর দিকে খালি তাকালাম আর ওই ছেলেও আমার সামনে ব্রাস্টার পুরো এমনি পড়ছে। হঠাৎ করে এক্সপ্লোজ হলো, তখন আগে বুঝতেছিলাম না যে আসলে কি আমরা এখানে দাঁড়ায় রিয়েলিটি ফেস করতেছি, এটা কিভাবে সম্ভব। এরকম মাথা চিন্তা আসতে না আসতে দেখি যে সেকেন্ড বোমটা এক্সপ্লোজ হচ্ছে। তখন তো আমরা সবাই শিওর যে না, আমরা হয়তো 1-2 সেকেন্ডের মাঝে হয়তো হয় গুলি করবে আমাদেরকে, যে কোনো আরেকটা বোম এক্সপ্লোজ হবে। আমরা সবাইকে তাকায় দেখতেছিলাম যে কোনো সময় হয়তো আমরা এখানে থাকবো না, যে কোনো সময় হয়তো আমরা শেষ। সেদিন ব্রাসেলসের আন্তর্জাতিক বিমানবন্দর ও মেট্রো স্টেশনে সিরিজ বোমা হামলার ঘটনায় অন্তত 34 জন নিহত হয়, আহত হয় 3 শতাধিক। সময় সংবাদ, ব্রাসেলস, বেলজিয়াম। পশ্চিমা দেশগুলোতে আরো জোরালো হামলা চালাতে জঙ্গি গোষ্ঠী আইএস বিভিন্ন ট্রেনিং ক্যাম্পে অন্তত 400 যোদ্ধাকে তৈরি করছে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি। ইউরোপীয় ও ইরাকি গোয়েন্দাদের বরাতে এপির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বলে সংবাদ প্রকাশ করে তারা। এছাড়া ব্রাসেলসে হামলাকারীরা দেশটির পরমাণু কেন্দ্রে হামলার পরিকল্পনা করছিল বলেও জানায় আরটি। মধ্যপ্রাচ্য ভিত্তিক আইএস এর সদস্যরা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে জানিয়ে যত বেশি সম্ভব আক্রমণের চেষ্টা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বেসামরিক নাগরিকরা তাদের আক্রমণের লক্ষ্য নয়, বরং পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা ব্যয় বাড়ানোই তাদের লক্ষ্য। আইএস সদস্যরা উত্তর আফ্রিকা, ফ্রান্স ও বেলজিয়ামে ফরাসি ভাষাভাষী কিছু লোকের সঙ্গে যোগাযোগ করে ইউরোপে হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন একজন ফরাসি গোয়েন্দা কর্মকর্তা। নভেম্বরে প্যারিস হামলার পর ব্রাসেলসে মঙ্গলবারের হামলার দায় স্বীকার করে আইএস। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে।
25 মার্চের কাল রাত স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজন করা হয় শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিশুরা তাদের আঁকার মধ্য দিয়ে তুলে ধরে মুক্তিযুদ্ধের গৌরব গাথা। রং তুলিতে স্বপ্ন ফুটেছে, ফুটে উঠেছে ইতিহাসও, মূর্ত হয়েছে ভয়াল 25 মার্চের কাল রাত থেকে গৌরবের মুক্তিযুদ্ধ। আবহমান গ্রাম বাংলাও ক্ষুদে চিত্রশিল্পীদের উপজীব্য। আমি এঁকেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আমাদের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, সেজন্যই তো আমরা স্বাধীন হতে পেরেছি। আমি গ্রামের দৃশ্য পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছিল 25 মার্চের অপারেশন সার্চ লাইটের অন্যতম লক্ষ্যস্থল। উত্তর প্রজন্ম যেন সেই গণহত্যার কথা বিস্মৃত না হয়, সেজন্যই এই আয়োজন। 25 মার্চে যারা আমাদের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রবৃন্দের শহীদ হয়েছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং চেতনাকে ধারণ করে আগামী দিনে শিশুরাও যাতে দেশ সেবায় এরকম অংশগ্রহণ করতে পারে, প্রয়োজনে আত্মোৎসর্গ করতে পারে দেশের জন্য বা মানুষের জন্য, সেটাই মূল লক্ষ্য। শিশুদের সঙ্গে আসা অভিভাবকদের প্রত্যাশা, এমন নানা উদ্যোগের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের চেতনায় শানিত হবে আগামীর বাংলাদেশ। সৌমিত্র শুভ্র, সময় সংবাদ, ঢাকা। খুলনার ডুমুরিয়ায় 1971 সালে গণহত্যায় নিহতদের স্মরণে দুদিনব্যাপী আর্টিস্ট ক্যাম্প শুরু হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে চুকনগর বদ্ধভূমিতে এই ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে অংশ নিয়েছেন বিশিষ্ট চারুশিল্পী আব্দুল মান্নান সহ 20 জন শিল্পী। রংতুলুর আঁচড়ে নিজ নিজ ক্যানভাসে সেদিনের বর্বরতার চিহ্ন ফুটিয়ে তোলেন তারা। দুদিনব্যাপী এই অনুষ্ঠানে ছবি আঁকা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, মোমবাতি প্রজ্বলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক মঞ্চস্থ হবে। 1971 সালের 20 মে ডুমুরিয়া উপজেলার চুকনগরে 10 থেকে 12 হাজার নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করে পাকিস্তানি সেনারা। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের বিপক্ষ কোনো শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না জনগণ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, পাকিস্তানের সঙ্গে আঁতাত করে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি গোষ্ঠী। আমরা বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির কোনো অবস্থান দেখতে চাই না। এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তির যে বিভাজন, এই বিভাজন আমরা আর দেখতে চাই না। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আমাদের অর্জনগুলোকে মুছে ফেলার জন্য এখনো ষড়যন্ত্র চলছে, এখনো আমাদের ইতিহাস বিকৃতি চলছে, এখনো একটি গোষ্ঠী বাংলাদেশের শহীদদের সংখ্যা নিয়ে মিথ্যা বক্তব্য রাখে এবং যাদের বিরুদ্ধে আমরা 71-এ যুদ্ধ করেছিলাম সেই শক্তি আঁতাত করে বাংলাদেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র করে। শেখ হাসিনা বিহীন নির্বাচন তিনি চান, অর্থাৎ তিনি আরেকটি 15ই আগস্ট সৃষ্টির ষড়যন্ত্র করতে চান। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। বোলিং অ্যাকশন সূত্রে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অঙ্গীকার করেছেন তাসকিন আহমেদ। আজ ভারতে থেকে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন তিনি। আইসিসির এই সিদ্ধান্তে হতাশ হলেও এটা মেনে নিয়েই আগাবেন তিনি। রায়হান মাসুদের রিপোর্ট। এই ফেরা অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। বাংলাদেশের ওয়ার্ল্ড টি-20 মিশন শেষ 26 মার্চ। কার্যত আরো আগেই শেষ হয়েছে তাসকিনের আসর, তাই বিমর্ষ, বিষণ্ণ এই ঘরে ফেরা। বিশ্বকাপের প্রথম পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটিতে প্রশ্ন ওঠে তাসকিন ও আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে। এরপর 14ই মার্চ চেন্নাইয়ে বায়োমেকানিক্যাল পরীক্ষা দেন দেশের অন্যতম দ্রুততম এই পেসার। এরপর পাকিস্তানের বিপক্ষেও মাঠে নামেন তাসকিন। পরীক্ষার ফল আসে তাসকিনের বিপক্ষে। শুধু জাতীয় দল নয়, পুরো ক্রিকেট পাগল জাতি দাঁড়ায় তাসকিনের পক্ষে। দেশে ফিরেই তাই কৃতজ্ঞতা প্রকাশ করলেন তাসকিন। মানসিকভাবে সবসময় সাপোর্ট দিচ্ছে এবং আমিও চেষ্টা করতেছি যে তারা একটু আপসেট, শুধু তারা না, সবাই, আমিও। তো আমার এখন বাবা মার ক্ষেত্রে একটাই লক্ষ্য আমার, যে তারা যে আপসেটটা হয়েছে তাদের মুখে আবার হাসি ফিরে আনবো। বিসিবিও চেষ্টা করে তাসকিনকে ফেরানোর। আইসিসির কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আপিল করলে আগের রায়ই বহাল রাখে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। স্বাভাবিকভাবেই ব্যাপারটা মেনে নিয়েছেন তাসকিন। তবে একটি প্রতিজ্ঞাও করেছেন এই ফাস্ট বোলার, খুব দ্রুতই ফিরে এসে সবার মুখে হাসি ফোটাবেন তিনি। এখন যেটা হয়ে গিয়েছে তো হয়েই গেছে, তো এখন একটাই লক্ষ্য যে আমার সামনে যখন পরীক্ষা আমি দিব, পরীক্ষাটা দিয়ে ফিরে আবার ভালো মতো খেলা। ঠিক আছে, তো ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে আল্লাহর রহমতে আবার সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ যদি চায়
হইতে পারে যে এই বাধাটা আমার জীবনে আমি যা হইতাম তার থেকে 2 স্টেপ উপরে নিয়ে যেতে পারে। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর হার দেখেছেন হোটেলে বসে একাকী, তাই এমন হারে তাসকিনের কষ্টটা যেন সবার থেকে বেশি। এটা খুবই কষ্ট পেয়েছি আসলে, সবাই পাইছে। ইভেন আমার খুব খারাপ লাগতেছিল যখন সবাই খেলতে গেছে, আমি হোটেলে একা খেলা দেখতেছিলাম। রাহেন মাসুদ, সময় সংবাদ, ঢাকা। নেতিবাচক রাজনীতির কারণেই তৃণমূলে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে মানিকগঞ্জ শহরের রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শনের পর তিনি একথা বলেন। বাংলাদেশে নির্দলীয় নির্বাচনেও ক্যাজুয়ালিটি অসংখ্য। আপনি দেখুন এখানে 50, 60, 70 জন নিহত হয়। এটা দলীয় ভিত্তিতে দিস ইজ আওয়ার ফার্স্ট এক্সপেরিয়েন্স। আমার বিশ্বাস যে এটা পর্যায়ক্রমে ভালো হবে। প্রধান প্রতিদ্বন্দ্বী তো আসলে বিএনপি, এটা সত্য, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি তৃণমূলে তাদের জনপ্রিয়তা অনেক হারিয়ে ফেলেছে। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলে সন্ত্রাস ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সন্ত্রাস এমন পর্যায়ে তৃণমূলের নির্বাচনে চলে গেছে, ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনে চলে গেছে, সেখানে মানুষ নির্বাচনে দাঁড়ানোর কথা দূরে থাক, প্রতিযোগিতা করার কথা দূরে থাক, সেখানে নির্বাচনে ভোট দিতেও যেতে পারছে না। এই নির্বাচন কমিশন বাতিল করতে হবে। এই নির্বাচন কমিশনের মাধ্যমে আমাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে না, জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। দুপুরের সময় আরো থাকছে। দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করে দেওয়ার হুমকি উত্তরের। পিয়ংইয়ংকে উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান সিউলের। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম। সকালে রাজধানীর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এতে বিভিন্ন স্তরের মানুষ যোগ দেন। সমাবেশে বক্তারা বলেন, সংরক্ষিত এলাকায় এ ধরনের ঘটনা উদ্বেগজনক। তারা এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সোহাগী জাহান তনুকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আমাদের আহ্বান। যেভাবে শিশু হত্যা হচ্ছে, যেভাবে নারী হত্যা হচ্ছে, যেভাবে কিশোরী হত্যা হচ্ছে, তাহলে বলবো আমি নিরাপদ নই, আমার বোন নিরাপদ নয়, ঘরে ঘরে কোনো নারী কোনো মেয়ে নিরাপদ নয়। নারীকে শুধুমাত্র ব্যবসায়ী পণ্য হিসেবে, শুধুমাত্র সমাজের একটি ভোগ্য পণ্য হিসেবে বিবেচনা করা যতদিন পর্যন্ত চলতে থাকবে, ততদিন পর্যন্ত এই নির্যাতনকে বন্ধ করা সম্ভব নয় বলে আমরা মনে করি। গাজীপুরে গুলিতে দেলোয়ার হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। র্যাবের দাবি বন্দুকযুদ্ধ। গতরাতে টঙ্গীর নদীবন্দর এলাকায় এই ঘটনা ঘটে। র্যাব জানায়, গতকাল রাত 3টার দিকে নদীবন্দর এলাকায় একাধিক মামলার আসামি দেলোয়ার তার লোকজন নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। র্যাবের উপস্থিতি টের পেয়ে দেলোয়ার ও তার সহযোগীরা গুলি করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে দেলোয়ার গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি এলজি, 196 পিস ইয়াবা ও 10,000 টাকা জব্দ করেছে র্যাব। এই ঘটনায় তাদের 2 সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে র্যাব। রাজধানীকে আইকন সিটি হিসেবে গড়ে তুলতে হাতিরঝিলের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। সকালে হাতিরঝিল ও গুলশান ডেক এলাকা পরিদর্শন করেন তারা। নির্মাণাধীন বিনোদন কেন্দ্র, অ্যাম্ফি থিয়েটার পরিদর্শন ও নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন তারা। থিয়েটারের নকশা ও নির্মাণ শৈলী নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মন্ত্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, সিডনির অপেরা হাউসের আদলে হাতিরঝিলেও গড়ে তোলা হবে অপেরা হাউস। সংস্কৃতিমন্ত্রী বলেন, বিনোদন কেন্দ্রের পাশাপাশি এখানে দেশের বড় বড় রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো আয়োজন করা হবে। আমরা একটা অপেরা হাউস করার জন্য চিন্তা ভাবনা চলছে। এখানে একটা আইল্যান্ড আছে, এই আইল্যান্ডটা অভয়ারণ্য হবে, এখানে অনেক গাছ থাকবে। এখানে একটা লন্ডন আইয়ের মতো এবং সিঙ্গাপুরও যেরকম আই আছে এরকম রাউন্ড শেপের আমরা এখানে ঢাকা আই করব।
এই অপেরা হাউস কিন্তু একটি প্রপার কনসার্ট হাউস বা বড় অনুষ্ঠান করার জন্য যে ধরনের সুযোগ সুবিধাগুলো লাগে আন্তর্জাতিক মানের সেই জিনিসটি হবে। এই অপেরা হাউস নির্মিত হলে এটিও দেখার জন্য পৃথিবীর যারা স্থাপত্যের ছাত্রছাত্রী আছে তারা এটি দেখতে আসবে। এবার দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিল উত্তর কোরিয়া। সিউল ওয়াশিংটন চলমান যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় উত্তরের পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ার মহড়ার পরিদর্শনে গিয়ে বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এমন হুঁশিয়ারি দেন। পিয়ংইয়ংকে সব ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধের পাশাপাশি দক্ষিণ কোরীয় সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট পার্ক গিউন হাই। উত্তরের হুমকি ধামকি উপেক্ষা করেই ব্যাপক পরিসরে বার্ষিক যৌথ সামরিক মহড়া চালাচ্ছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। 17,000 মার্কিন ও প্রায় 3 লাখ দক্ষিণ কোরীয় সেনার অংশগ্রহণে গত 7 মার্চ শুরু হওয়া এই মহড়া এপ্রিল পর্যন্ত চলবে বলে জানায় গণমাধ্যম। এর পাল্টা ব্যবস্থা হিসেবে বৃহস্পতিবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মহড়ার আয়োজন করে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন সাগরে গোলা ছড়ার এই মহড়া পরিদর্শন করেন। হুমকি মনে হলে দক্ষিণ কোরিয়াকে গুড়িয়ে দিতে সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। এমনটাই জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন KCNA। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টও উত্তরের যে কোনো উস্কানির শক্ত জবাব দিতে নিজেদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। শুক্রবার দায়েজিয়ন শহরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে পিয়ংইয়ং এর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির তীব্র সমালোচনা করেন তিনি। উত্তর কোরিয়ার উস্কানিমূলক কর্মকাণ্ডই দেশটির বর্তমান সরকারকে ধ্বংস করে দেবে। তাদের যে কোনো হুমকি মোকাবিলা করতে আমাদের সেনারা সদা প্রস্তুত। এবছরের শুরুতে উত্তর কোরিয়ার পরমাণু বোমার পরীক্ষা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে কেন্দ্র করে দুই কোরিয়ার মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। টি-20 বিশ্ব আসরের খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে এখন কলকাতায় বাংলাদেশ ক্রিকেট দল। টানা 3 ম্যাচ জয় তুলে নিয়ে সেমিফাইনালের টিকিট কাটলেও বাংলাদেশের বিপক্ষে সাবধানী হওয়ার ইঙ্গিত কিউই স্পিনার ইস চৌধুরীর। ভারতের বিপক্ষে অনাকাঙ্ক্ষিত হারের কষ্ট পেছনে ফেলে শেষ ম্যাচে জয়ের আশাবাদ টাইগার অধিনায়ক মাশরাফির। অবশ্যই আমরা ভুল করেছি, এটা অস্বীকার করার সুযোগ নেই, এবং এই ভুল থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি তো অবশ্যই আমি বলবো যে এই ম্যাচটা এক্সিকিউট করতে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ নেক্সট ম্যাচটা আমাদের বেস্ট খেলাটা খেলে যদি সুযোগ থাকে এরকম ম্যাচ না হারতে, এবং আশা করি সামনে আরো ভালো কিছু ম্যাচ আসবে যদি ভবিষ্যতে। We have to think that still we have one match left and we have to play at our best, and if we get any chance obviously we have to win. ম্যাচ বাই ম্যাচ ভালো করছে বাংলাদেশ, আর টি-20 ক্রিকেটে ভুলের কোনো সুযোগ নেই। তাই বাংলাদেশের বিপক্ষে সামান্যতম অবহেলায় বিপদ হতে পারে। উইকেট সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলেও আশা করছি ভালোই হবে। দুপুরের সময় রিপোর্ট যায় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 45 বছর পরেও 25 মার্চের কাল রাত গুমরে কাদায় মা মাটির সন্তানদের। রাতের অন্ধকারে গণহত্যা চলে নির্বিচারে। শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতিসৌধ। সফলতার সাথে 6 বছর পার করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নানা বাধা মোকাবেলা করতে হয়েছে শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচারে, বলছে প্রসিকিউশন ও তদন্ত সংস্থা। ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে রাজধানীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, আন্দোলনের হুঁশিয়ারি। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নতুন বেতন গ্রেডকে স্বাগত জানালেন শিক্ষক নেতারা। আন্দোলনের অবসান হওয়ার আশা। শিক্ষার মানোন্নয়নের পরামর্শ বিশ্লেষকদের। এবং ব্রাসেলস হামলায় অল্পের জন্য রক্ষা পেল 3 বাংলাদেশি পরিবার। সেদিনের দুঃসহ স্মৃতি এখনও তাড়া করে ফেরে তাদেরকে। পশ্চিমা দেশগুলোতে আরও হামলার আশঙ্কা। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।